আজকের ভিডিও ক্লাসে আমরা অ্যাসিড ক্ষারক তত্ত্ব নিয়ে অনেকটা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্লাস 03 আই থিঙ্ক। তো আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব আছে, তারপরে ব্রনস্টেড লাউরি তত্ত্ব আছে, তারপরে তোমাদের লুইস অ্যাসিড বেস তত্ত্ব আছে। এরকম তিনটা তত্ত্ব মোটামুটি আছে। তো অ্যাসিড এবং ক্ষারকের যে ডেফিনেশনটা আছে সেটা আর্হেনিয়াস মতবাদে একরকম, লুইস মতবাদে আরেক রকম, আবার ব্রনস্টেড লাউরি মতবাদে আর এক ধরনের। তো আমরা সেই জিনিসটা একটু রিভিউ করার চেষ্টা করব। তো আর্হেনিয়াস অ্যাসিড বেস তত্ত্ব ফার্স্টে আমরা যেটা পড়ব সেটা আর্হেনিয়াস অ্যাসিড বেস। এটা আমরা 9-10ও পড়ে আসছি যে আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কারা এবং ক্ষারক কারা। তো আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কারা, যারা অবশ্যই জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে। আর বেস কারা, যারা জলীয় দ্রবণে OH- আয়ন প্রোভাইড করবে। এবং অবভিয়াসলি এখানে মিডিয়ামটা কিন্তু জলীয় মাধ্যম, জলীয় দ্রবণে। ওকে, সো অ্যাসিড হিসেবে কারা থাকতে পারে, ধরো HCl। তো HCl ধরো এটা গ্যাস, এটা পানির সাথে যখন জলীয় দ্রবণে আসতেছে তো তখন সে ভেঙে যাচ্ছে, ভেঙে যে কিসে পরিণত হচ্ছে, H+ এর অ্যাকোয়াস এবং Cl- এর অ্যাকোয়াসে কনভার্ট হচ্ছে। সেমভাবে CH3COOH, এটাকেও যদি আমি একটু ভাঙানোর চেষ্টা করি তাহলে দেখা যায়, এটার সাথে যদি আমি পানি যোগ করি তাহলে কি দেখা যাবে যে এটাও ভেঙে যাবে, ভেঙে যে CH3COO- অ্যাকোয়াস এবং H+ এর অ্যাকোয়াসে পরিণত হচ্ছে। তার মানে CH3COOH এরা জলীয় দ্রবণে H+ আয়ন দিচ্ছে, HCl এটাও জলীয় দ্রবণে H+ আয়ন দিচ্ছে। সুতরাং বোথ অফ দেম এখানে আর্হেনিয়াস অ্যাসিড, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। বেস কারা, সেমভাবে আমরা বেসটাও ডিফাইন করতে পারবো। যেমন মনে করো সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড এটা ধরো লিকুইড, এর সাথে আমি জল যোগ করতেছি। তো যোগ করলে কি পাবো, Na+ এর অ্যাকোয়াস, সেমভাবে OH- এর অ্যাকোয়াস। সো আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম যে এই যৌগটা জলীয় দ্রবণে OH- আয়ন প্রোভাইড করতেছে। সুতরাং সোডিয়াম হাইড্রক্সাইড কি হবে, একটা আর্হেনিয়াস বেস। ওকে, সো এই আর্হেনিয়াস অ্যাসিড বেস তত্ত্ব, এইখান থেকে আমরা অ্যাসিডের এবং ক্ষারকের ডেফিনেশনটা জানতে পারলাম আর্হেনিয়াস মতবাদে। এখন এই আর্হেনিয়াস মতবাদে যে অ্যাসিড ক্ষারক তত্ত্ব সেটার সাফল্যটা কেমন। সাফল্যটা হচ্ছে এটাই যে জলীয় দ্রবণে এই তত্ত্বটা খুবই কার্যকরী। জলীয় দ্রবণে কোনো একটা অ্যাসিড বা বেস যখন বিক্রিয়া করে তখন এই আর্হেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্বটা খুবই কার্যকরী হয়। কথা বোঝা গেছে? সো জলীয় দ্রবণে এই তত্ত্বটা খুবই কার্যকরী। ইভেন শক্তিশালী অ্যাসিড এবং ক্ষারের সাথে যখন বিক্রিয়া হয়, আমরা জানি অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ার ফলে লবণ এবং পানি তৈরি হয়। সো শক্তিশালী অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন প্রতি মোল অ্যাসিড এবং ক্ষারকের সাথে যখন বিক্রিয়া হয় তখন প্রতি ক্ষেত্রেই কিন্তু কী উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। এই পানি উৎপন্ন হওয়ার জন্য কিছু পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই তাপটাই কিন্তু প্রশমন তাপ। কথা বোঝা গেছে? তো এইখানে যে প্রতিমোল পানি উৎপন্ন হচ্ছে তার জন্য যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটাকেই কি বলা হচ্ছে, প্রশমন তাপ বলা হচ্ছে। এবং দেখা যায় কি যে শক্তিশালী অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ার ফলে যে প্রশমন তাপটা পাওয়া যায় সেটার একটা কনস্ট্যান্ট মান থাকে। সেই কনস্ট্যান্ট মানটা কত, 57.34 কিলোজুল পার মোল। কথা বোঝা গেছে? যদিও ΔH দিয়ে লিখলে এটা আমরা লিখতাম -57.34 কিলোজুল পার মোল। ওকে, কারণ এটা উৎপন্ন হচ্ছে, দ্যাট ইজ ওয়াই। ওকে, তো এইটার যে কারণটা, এই কারণটাও এই আর্হেনিয়াস অ্যাসিড বেস তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। এটাও তার একটা সাকসেস বা সাফল্য। থার্ড নাম্বার আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী কোনো একটা অম্ল ক্ষারকের তীব্রতাকে তাদের বিয়োজন ধ্রুবক লাইক Ka Kb এটা দ্বারা ব্যাখ্যা করা যায়। Ka Kb কি, এটা আমরা পড়ে আসছি ফার্স্ট পেপারে, যে Ka হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, Kb হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। এই K এর ভ্যালু যত বেশি বাড়তে থাকবে, K এর ভ্যালু যত বেশি বাড়বে ওই অ্যাসিডটা তত কী হবে, তত বেশি সবল হবে। K এর মান যত কমবে ওই অ্যাসিডের সবলতা তত কী হবে, কমে যাবে। সেমভাবে
কেবির ক্ষেত্রে আমরা বলতে পারি কেবির মান যত বাড়বে ক্ষারকের তীব্রতা তত বাড়বে। সেমভাবে কেবির মান যদি কমে তাহলে ক্ষারকের তীব্রতাটাও কমে যাবে। তাহলে আমরা কী কী সাকসেস পেলাম? নাম্বার 1, আর্নিয়াস জলীয় দ্রবণে খুবই কার্যকরী। নাম্বার 2, অ্যাসিড ক্ষারকের মধ্যে শক্তিশালী অ্যাসিড ক্ষারকের মধ্যে বিক্রিয়ার ফলে প্রতিমোল পানি উৎপন্নের জন্য বা প্রতিমোল পানি যখন উৎপন্ন হয় তখন যে প্রশমন তাপটা পাওয়া যায় সেই প্রশমন তাপের মানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সেই প্রশমন তাপের মানটা যে কনস্ট্যান্ট হচ্ছে এর কারণ এই আর্নিয়াস অ্যাসিড ক্ষারক দ্রব্যমতে ব্যাখ্যা করা যায়। সেমভাবে আমরা আরেকটা সাফল্য পাচ্ছি, সেটা হচ্ছে অম্লক্ষারকের তীব্রতাকে তাদের বিয়োজন ধ্রুবক দ্বারা ব্যাখ্যা করা গেছে। তো বিয়োজন ধ্রুবক দ্বারা ব্যাখ্যা করা যায় সেটাও হচ্ছে এই আর্নিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব অনুযায়ীও সেটা আলোচনা করা যায়। তো আর্নিয়াস তত্ত্ব অনুযায়ী এই কে এ এবং কে বি দ্বারা অ্যাসিড এবং ক্ষারকের তীব্রতাকে ব্যাখ্যা করা যাবে। কে এর মান বেশি হলে অ্যাসিড তীব্র হবে, কে এর মান কম হলে অ্যাসিড ততটা তীব্র হবে না, অর্থাৎ দুর্বল হবে। কেবির মান বেশি হলে ক্ষারটা কী হবে? তত বেশি সবল হবে। কেবির মান যদি কমে যায় তাহলে কি হবে? ওই ক্ষারটা ততটাই দুর্বল হবে। ওকে, তো আমরা সাফল্য সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা একটু সীমাবদ্ধতার দিকে আসি যে কী ধরনের লিমিটেশনস আছে। ঠিক আছে, সীমাবদ্ধতা বা লিমিটেশনস আমরা সেটা নিয়ে একটু যদি দেখি, একটু ভালো করে একটু খেয়াল করবা। আমরা দেখেছিলাম সাফল্যতে যে এরা জলীয় দ্রবণে খুবই কার্যকরী, কিন্তু ঠিক তার ভাইস ভার্সা, অর্থাৎ অজলীয় দ্রবণ বা পানির অনুপস্থিতি, ঠিক আছে, অজলীয় বা পানির অনুপস্থিতি, পানি যদি না থাকে তখন এই আর্নিয়াস তত্ত্ব আর কার্যকরী হয় না। কারণ পানির অনুপস্থিতিতে সাপোজ ধরো HCl গ্যাস, এটা কোনো H+ আয়ন প্রোভাইডই করতে পারবে না। সো H+ আয়ন যদি সে দান করতে না পারে তাহলে সেটার অ্যাসিডের কোনো কারণই হয় না। আর্নিয়াস তত্ত্ব অনুযায়ী আমরা তাহলে বলতে পারি কি, যে অজলীয় বা পানি অনুপস্থিতিতে অ্যাসিড বা বেস ব্যাখ্যা করা যায় না। এটা তার একটা লিমিটেশনস। নাম্বার 2, FeSO4, কপার সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আমরা জানি এ সকল লবণের জলীয় দ্রবণ কি হয়? এ সকল লবণের জলীয় দ্রবণ হয় অম্লধর্মী। কিন্তু দেখো তো, এদের যদি আমি জলে নিয়ে যাই, এরা কি H+ আয়ন দান করবে? FeSO4কে যদি আমি জলে নিয়ে যাই তাহলে কি সে H+ আয়ন দান করবে? না। কপার সালফেটকে যদি নিয়ে যাই তাহলে কি সে H+ আয়ন দান করবে? জি না, সেও H+ আয়ন দান করবে না। সেমভাবে সোডিয়াম কার্বনেটের দ্রবণ, তো এটাকেও যদি আমি জলে নিয়ে যাই তাহলে কি সে OH- আয়ন প্রোভাইড করবে? না, OH- আয়ন প্রোভাইড করতেছে না। সুতরাং এই যে FeSO4, কপার সালফেট, জিঙ্ক সালফেট, এদের জলীয় দ্রবণ যে অম্লধর্মী সেটার ব্যাখ্যা কিন্তু আর্নিয়াস দিতে পারেনি। তারপর সোডিয়াম কার্বনেটের দ্রবণ যে ক্ষারধর্মী, এটার কারণও ব্যাখ্যায়ও সে ব্যর্থ হয়েছে। ওকে, এটা একটা সুন্দর একটা লিমিটেশনস। 3 নম্বর লিমিটেশনটা আরেকটু দেখো, এটা আরেকটু জানার জন্য একটু দেখো খেয়াল করে, যে গ্যাসীয় অবস্থায় অম্ল এবং ক্ষারক ব্যাখ্যায় এই তত্ত্বটা সেমভাবে অসমর্থ প্রদর্শন করেছে। যেমন NH3, আমরা জানি NH3 একটা গ্যাস এবং HCl গ্যাস, এরা যখন বিক্রিয়া করে খুব সিম্পলি সল্ট তৈরি করে। ওকে, কিন্তু NH3 এখানে বেস এবং HCl হচ্ছে এখানে অ্যাসিড। বেস এবং অ্যাসিড বিক্রিয়া করছে বলেই লবণ তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লবণ তৈরি হচ্ছে। কিন্তু NH3 এটা এখানে বেস হিসেবে যে আচরণ করতেছে সেটাকে আর্নিয়াস মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করতে পারবো না, পারতেছি না। HCl এখানে গ্যাসের সিচুয়েশনে আছে, এ তো জলীয় দ্রবণে যায়নি, সুতরাং H+ও প্রোভাইড করতে পারছে না। সুতরাং এটাকেও কি আমি আর্নিয়াস মতবাদ অনুযায়ী অ্যাসিড বলতে পারবো? না, বলতে পারছি না। সুতরাং গ্যাসীয় অবস্থায় অম্লক্ষারক ব্যাখ্যায় এর তত্ত্বটা অসমর্থ প্রদর্শন করেছে। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট একটা লিমিটেশনস। 4 নাম্বার, ধরো ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়া, অ্যামিনস, অ্যানিলিন, ঠিক আছে। সো অ্যানিলিন জিনিসটা কি? অ্যানিলিন জিনিসটা হচ্ছে বেনজিনের সাথে যদি একটা অ্যামিন গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে, আমি যদি এটাকে সংকেত হিসেবে লিখতাম C6H5 for NH2, তো এরা তো ক্ষারধর্ম প্রদর্শন করে, কিন্তু এর ব্যাখ্যা কি আমি আর্নিয়াস মতবাদ অনুযায়ী দিতে পারবো? না, ব্যাখ্যা দিতে পারবো না। সুতরাং এই সকল জিনিস হচ্ছে আর্নিয়াস মতবাদের কিছু লিমিটেশনস। ওকে ওকে, তোমাকে আরেকটা যদি কোয়েশ্চেন করি, ধরো আমি একটা কোয়েশ্চেন করলাম এরকম যে CH3
OH, এটাকে অ্যাসিড বা বেস, সেটাকে আমি আরএনএস মতো বা CH3OH, এটাকে কি আমি অ্যাসিড বলতে পারবো কি না, বা ক্ষার বলতে পারবো কি না? না, এটা কিন্তু ক্ষারক হবে না, এটা ক্ষারক নয়। কারণ কি? কারণ CH3OH, যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে OH আছে, বাট এটা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রোভাইড করবে না, জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রোভাইড করবে না। সুতরাং CH3OH এটাকে আমরা কি বলতে পারবো না, এটাকে আমরা বেস বলতে পারবো না। সেমভাবে আমি যদি আরেকটা কোশ্চেন, CH4 মিথেন, দেখো এই যৌগটাতে তো হাইড্রোজেন আছে, সো আমরা জানি অ্যাসিড মানে ওই যৌগে হাইড্রোজেন থাকবে, যেহেতু শুরুটা হয় হাইড্রোজেন দিয়ে। তো CH4 এই যৌগটাকে কি আমি অ্যাসিড বলতে পারবো? না, পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এরাও জলীয় দ্রবণে H+ আয়ন প্রোভাইড করবে না। সুতরাং এর মান কি? কে এর মান শূন্যের মতো, ঠিক আছে? যদি কে এর ভ্যালু থাকলে থাকতে পারে, আমি ঠিক ভুলে গেছি। তো যাই হোক, CH4 এই যৌগটাও জলীয় দ্রবণে H+ আয়ন প্রোভাইড করবে না। সুতরাং আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী এটাকে আমরা অ্যাসিডও বলতে পারবো না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আর্হেনিয়াস অ্যাসিড বেস তত্ত্ব, এবং তার কিছু সাফল্য এবং তার কিছু লিমিটেশনস। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে চলে আসি, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব। আচ্ছা, একটু আগে আমি একটা কথা বলছিলাম যে CH4, তারপর হচ্ছে CH3OH, এটা অ্যাসিড না, এটা বেস না, এটা বলেছিলাম। কারণ হচ্ছে এদের Ka এবং Kb, এদের ভ্যালুটা হয় 0, ঠিক আছে? কারণ যদিও এই যৌগে হাইড্রোজেন আছে, OH আছে, তারপর এটা অ্যাসিড বা বেস হয়নি, কারণ এদের Ka এবং Kb এর ভ্যালুটা কত? 0, এবং এরা জলীয় দ্রবণে H+ আয়ন বা OH- আয়ন প্রোভাইড করবে না। ওকে, আমার নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি তত্ত্ব। তো ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কারা? ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারা যারা কোনো কোনো একটা যৌগকে বা আয়নকে প্রোটন দান করতে পারে, ঠিক আছে? তো এই যে যারা যে সকল আয়ন বা যৌগ প্রোটন দান করতে পারবে, তারাই হচ্ছে ব্রনস্টেড-লাউরি অ্যাসিড। আর এই যে অ্যাসিডের দানকৃত প্রোটন, এই অ্যাসিডের দানকৃত প্রোটন যে সকল যৌগ বা আয়ন গ্রহণ করবে, তারা হচ্ছে ক্ষারক। ওকে, সো অ্যাসিড কর্তৃক যে প্রোটনটা আসতেছে, সেই বা ত্যাগ করতেছে অ্যাসিড, সেই ত্যাগকৃত প্রোটন যে সকল যৌগ বা আয়ন গ্রহণ করবে, তারাই হচ্ছে ব্রনস্টেড-লাউরি বেস। ওকে, তো এখানে দেখো প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতা, এটা নিয়েই মূলত ব্রনস্টেড-লাউরি তত্ত্বটা হয়েছে। দ্যাট ইজ ওয়াই এটাকে প্রোটনীয় তত্ত্ব বলা যায়। প্রোটনীয় তত্ত্ব এটাও বলা যায়, অনেকে এটাও বলে। আচ্ছা, আমি কিছু এক্সাম্পলস দিয়ে ব্রনস্টেড-লাউরি তত্ত্বটা বলে দিচ্ছি। তো দেখো, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হবে কারা? ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হবে তারা যাদের প্রোটন আছে, যারা প্রোটন দান করতে পারবে। নট অনলি প্রোটন আছে, তারা প্রোটন দান করতে পারবে। যেমন দেখো, অ্যাজ এক্সাম্পল HCl এবং H2O। তো দেখো, এখানে আমি যদি বলি যে HCl সে একটা প্রোটন দান করতে পারে, সো সে যদি একটা প্রোটন দান করতে পারে, তাহলে সে কী হয়ে যাবে? অ্যাসিড। ওকে, তো একটা প্রোটন দান করার পরে সে কিসে পরিণত হবে? Cl মাইনাসে পরিণত হবে। এখন কোশ্চেন, স্যার Cl মাইনাস কেন? কারণ এই যৌগটা থেকে যখন হাইড্রোজেন চলে যাবে, সে কিন্তু ইলেকট্রন নিয়ে চলে যাবে না, সে কিন্তু ইলেকট্রন দিয়ে চলে যাবে। কারণ হাইড্রোজেন তো তড়িৎ ধনাত্মক মৌল, সে তো তড়িৎ ঋণাত্মক মৌল না। যেহেতু তড়িৎ ঋণাত্মক মৌল হতো, তাহলে সে নিজে ইলেকট্রন নিয়ে চলে যেত। যেহেতু হাইড্রোজেন অধিক তড়িৎ ধনাত্মক, তাই সে ইলেকট্রন দিয়ে যাচ্ছে। যেহেতু ইলেকট্রন দিয়ে যাচ্ছে, তার মানে এখানে ইলেকট্রনের যে আধান, সেটার পরিমাণটা বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই একটা নেগেটিভ চার্জ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন কোশ্চেন, স্যার নেগেটিভ চার্জ কি একটা হবে? এটা হচ্ছে যে কয়টা প্রোটন যাবে, সে কয়টা একটা একটা করে নেগেটিভ চার্জ বাড়তে থাকবে। যেহেতু এখান থেকে একটা প্রোটন যাচ্ছে, সুতরাং এখান থেকে একটা নেগেটিভ চার্জ বাড়বে। তো এখানে তো আগে কোনো নেগেটিভ চার্জ ছিল না, তাই এখানে একটা নেগেটিভ চার্জ আসলো। ক্লিয়ার? ওকে, এখন কোশ্চেন, স্যার এই প্রোটন কোথায় যাবে? ওই যে বলেছি, প্রোটন গ্রহীতা কারা? ক্ষারক। এই ক্ষারক হচ্ছে অ্যাসিড কর্তৃক ত্যাগকৃত যে প্রোটন, সেটাকে গ্রহণ করবে। তাহলে এখানে H2O এই প্রোটনটাকে গ্রহণ করবে। তাহলে H2 হচ্ছে এখানে প্রোটন গ্রহীতা, সুতরাং H2 হচ্ছে এখানে ক্ষারক।
এখন কোশ্চেন হতে পারে, এখন প্রোটন গ্রহণ করে সে H3O+ আয়নে পরিণত হবে। এখন কোশ্চেন হতে পারে স্যার এখানে কী হবে, একটা প্রোটন সে গ্রহণ করলো H2O। একটু খেয়াল করে দেখো, H2O অক্সিজেনে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে কিন্তু একটা H+কে ক্যাচ করতে পারবে। তোমাদের একটু খেয়াল করো, সন্নিবেশ সমযোজী বন্ধনের মতো। কথা বোঝা গেছে? তাহলে H3O+, দেখো এখানে ইলেকট্রনের পরিমাণ কিন্তু কমে গেছে, এখানে একটা পজিটিভ চার্জ একটা তড়িৎ ধনাত্মক মৌল হাইড্রোজেন যুক্ত হয়েছে, যেহেতু ধনাত্মক যুক্ত হয়েছে তাই এখানে ধনাত্মকের চার্জ দেখা যাচ্ছে। কথা বুঝে গেছে? এখন কোশ্চেন হতে পারে স্যার কয়টা পজিটিভ চার্জ হবে, একটা না দুইটা? যে কয়টা প্রোটন আসবে সে কয়টা করে পজিটিভ চার্জ বাড়তে থাকবে, এক একটা করে বাড়তে থাকবে। যেহেতু একটা প্রোটন আসছে তাই একটা পজিটিভ চার্জ বেড়েছে, আগে তো কোনো পজিটিভ চার্জ ছিল না। আমি একটু ভাঙায় ডিটেলসে বলে দিলাম। কথা বোঝা গেছে? তাহলে HCl এ হচ্ছে প্রোটন দাতা, তাই এ হচ্ছে অ্যাসিড। তাহলে প্রোটন দান করে সে কিসে পরিণত হলো? Cl- এ পরিণত হলো। আর দেখো তো H2 অক্সিজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে সে কী করতেছে, অ্যাসিডের ত্যাগকৃত যে প্রোটন সেই প্রোটনটাকে সে গ্রহণ করতেছে। তাহলে যারা প্রোটন গ্রহীতা তারা কি বর্নস্টেড-লাউরি বেস। ওকে, তাহলে H2 এখানে কি বর্নস্টেড-লাউরি ক্ষারক। আর H3O+ যে আয়নটা হয়েছে এটার নাম হচ্ছে, তোমরা জানো, হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। ওকে, তো সেমভাবে আমি যেহেতু আরও কিছু এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো একটু অ্যান্সার করে দিই। দেখো H3PO4 ডাইহাইড্রোজেন ফসফেট, ডাইহাইড্রোজেন ফসফেট বা তুমি বলতে পারো ফসফরিক অ্যাসিড, আর H2O। তো এরা যদি বিক্রিয়া করে, দেখো এখানে তো প্রোটন আছে, অনেক প্রোটন, তাহলে প্রোটন দান করতে পারবে, প্রোটন দাতা হিসেবে কাজ করতে পারবে। আর H2O এ প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করতে পারবে। সুতরাং H2O প্রোটন গ্রহীতা হিসেবে সে ক্ষারক, আর H3PO4 প্রোটন দাতা হিসেবে সে কি অ্যাসিড। এখন সে এখান থেকে যদি সে একটা প্রোটন দান করে, একটা প্রোটন যদি দান করে তাহলে কি একটা হাইড্রোজেন কমে যাবে, PO4। এখন কোশ্চেন এখানে কি হবে, যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে আর অতিরিক্ত ধনাত্মক মৌল চলে গেছে, সেহেতু ইলেকট্রন দিয়ে গেছে, তাই এখানে নেগেটিভ চার্জ বেড়ে যাবে, একটা নেগেটিভ চার্জ হলো। আর সেই প্রোটনটা গ্রহণ করতেছে কি H2 অক্সিজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে অক্সিজেনটা ওই প্রোটনটাকে গ্রহণ করে ফেললো, H3O+। ওকে, তাহলে H2 কি প্রোটন গ্রহীতা, সুতরাং সে বর্নস্টেড-লাউরি ক্ষারক। আর H3PO4 ফসফরিক অ্যাসিড যেটা, এটা বর্নস্টেড-লাউরি অ্যাসিড কি হিসেবে, প্রোটন দাতা হিসেবে। ওকে, নাম্বার 3 আমরা একটু দেখি NH3 আর HCl। দেখো তো না, NH3 তে কি নাইট্রোজেনের লোন পেয়ার আছে, কথা বুঝে গেছে? আর HCl সে এখান থেকে একটা প্রোটন দান করতে পারবে, তাহলে এই প্রোটন দাতা হিসেবে কি অ্যাসিড। যখন সে এখান থেকে একটা প্রোটন দান করবে, এই হাইড্রোজেনটাকে ক্যাচ করবে কি নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে এখানে H+টাকে ক্যাচ করে ফেলবে। কথা বুঝে গেছে? তাহলে এখানে অ্যাসিড একটা প্রোটন দান করলে কিসে পরিণত হবে, Cl- পরিণত হবে, ঠিক আগের মতো। এবং NH3 নাইট্রোজেন কী করতেছে, লোন পেয়ার দিয়ে ওই H+টাকে ক্যাচ করতেছে। দেখো এখানে তো কোনো আগে চার্জ ছিল না, তাহলে এখানে একটা অধিক ধনাত্মক একটা মৌল চলে আসছে বা পরমাণু চলে আসছে H+, তাহলে এখানে ধনাত্মক চার্জে কী হবে, বৃদ্ধি হবে। ওকে, তাহলে HCl কিসে পরিণত হলো, Cl-এ। আর NH3 ওই HCl হতে ত্যাগকৃত যে প্রোটনটা সেটা গ্রহণ করে কিসে পরিণত হলো, NH4+। সুতরাং NH3 এটা হচ্ছে লুইস ক্ষারক, লুইস বলতেছি, বর্নস্টেড-লাউরি বেস বা ক্ষারক, কারণ কিসে প্রোটন গ্রহীতা। আর HCl কি প্রোটন দাতা হিসেবে সে অ্যাসিড। ওকে, নাম্বার 4 তোমরা নিজেরা একটু চেষ্টা করো, তোমরা নিজেরাও একটু মাঝে মাঝে আমি করার আগে একটু এটা চেষ্টা করে দেখো তো এটা কি হতে পারে, তোমরা একটু চেষ্টা করে দেখো। দেখো এখানে একটা আয়ন আছে, এই আয়নটার নাম হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন, এই যে এখানে যেটা উৎপন্ন হয়েছিল। তো ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন আর H2O। তো এখানে দেখো প্রোটন তো এখনও আছে, হাইড্রোজেন তো এখানে স্টিল এখনও আছে, তো এখান থেকে আরেকটা প্রোটন চলে যেতে পারে। তো এখানে প্রোটন দাতা হিসেবে সে কী হতে পারে, অ্যাসিড। আর H2 অক্সিজেন লোন পেয়ে আছে, সো আলটিমেটলি প্রোটন গ্রহীতা হিসেবে সে কী হতে পারে, বেস হতে পারে। ওকে, তাহলে এ যদি অ্যাসিড হয়, একটা প্রোটন দান করে, তাহলে আরেকটা হাইড্রোজেন চলে গেল,
থাকলো কি একটা হাইড্রোজেন HPO4। দেখো আগে কিন্তু একটা মাইনাস আগে থেকেই ছিল, এখন আরেকটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তাহলে আরেকটা নেগেটিভ চার্জ আসতেছে, সুতরাং HPO4 2 মাইনাস। ক্লিয়ার? ওকে, সেম ভাবে ক্ষারক H2O কি করতেছে, অ্যাসিডের দানকৃত বা অ্যাসিডের যে প্রোটনটা দান করতেছে, সেই দানকৃত যে প্রোটন সেটাকে সে গ্রহণ করলো, আগের মতোই গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হলো। ওকে, দেখো তো অ্যান্সার মিলায় যে ঠিক আছে কি না। ওকে, নাম্বার 5, এটা করার আগে আমি একটু একটা যৌগ নিয়ে আলোচনা করি। দেখো NH2 বন্ড NH2, এই যৌগটাকে বলা হয় হাইড্রাজেন N2H4। তো N2H4 এ কী করতে পারে, একটা প্রোটন সে গ্রহণ করতে পারে, একটা প্রোটন যদি সে গ্রহণ করে N2H5 প্লাস হবে, এটাকে কি বলা হয়, এক প্রোটন যুক্ত হাইড্রোজেন। এক প্রোটন যুক্ত হাইড্রোজেন। যদি সে আর একটা প্রোটন গ্রহণ করে তখন এটা হয়ে যাবে N2H6 2 প্লাস, এটাকে বলা হয় দ্বি প্রোটন যুক্ত হাইড্রোজেন। তো এখানে দেখো বাইসালফেট আয়নের সাথে একটা দ্বি প্রোটন যুক্ত হাইড্রোজেনে বিক্রিয়া করতেছি। তো এই বিক্রিয়াটা আমরা একটু খেয়াল করে দেখি যে দেখো N2H6 2 প্লাস, তার মানে এই যৌগটাতে কিন্তু প্রোটনের আধিক্য আছে, সুতরাং এটাকে আমি অ্যাসিড হিসেবে ধরতে পারি, ব্রনস্টেলারি অ্যাসিড। কারণ কি, এ প্রোটন এখন দান করতে পারবে, কারণ কি এর তো প্রোটনের অভাব নেই। আর HSO4 মাইনাস, এটা প্রোটন গ্রহীতা হিসেবে কি হবে, প্রোটন গ্রহীতা হিসেবে ক্ষারক হবে। তাহলে N2H6 2 প্লাস এ যদি অ্যাসিড হয়, তাহলে একটা প্রোটন যদি দান করে তাহলে কিসে পরিণত হবে, N2H5 প্লাস। কেন? কারণ এখানে এটা অ্যাসিড হিসেবে কেন কাজ করতেছে আমরা একটু যদি খেয়াল করি, দেখো এখানে প্রোটনে আধিক্য আছে, একটা প্রোটন চলে যাচ্ছে, একটা প্রোটন যদি এখান থেকে চলে যায়, একটু খেয়াল করে দেখো, তাহলে সে কি ইলেকট্রন দিয়ে যাবে না নিয়ে যাবে, অবশ্যই কিন্তু সে ইলেকট্রন দিয়ে যাবে। তাহলে দেখো একটা প্রোটন যাচ্ছে, তাই কি হয়েছে, একটা পজিটিভ চার্জ কমে গেছে, কারণ কি ঘাটতি কমে গেছে, সে তো ইলেকট্রন দিয়ে গেছে। পজিটিভ চার্জ মানে কি, ইলেকট্রনের ঘাটতি। ওকে, তাহলে একটা হাইড্রোজেন চলে গেলে সে ওই একটার পরিমাণ ইলেকট্রন দিয়ে চলে গেছে, দ্যাট ইজ একটা পজিটিভ চার্জ কমে গেছে। আর যদি কোনো চার্জ না থাকতো কি হতো, ঠিক আগের মতোই একটা নেগেটিভ চার্জ বেড়ে যেত। কথা বুঝে গেছে? ওকে, তাহলে এখানে কি হচ্ছে, N2H5 প্লাস। আর HSO4 মাইনাস, এটা কি, এটা হচ্ছে প্রোটন গ্রহীতা। প্রোটন গ্রহীতা হিসেবে সে কি, ব্রনস্টেলারি ক্ষারক। তাহলে একটা প্রোটন যদি সে গ্রহণ করে H2SO4 এ পরিণত হচ্ছে। ঠিক আছে, এখন কোশ্চেন, স্যার HSO4 মাইনাস ছিল, একটা প্রোটন আসলো H প্লাস হয়ে H2SO4, নেগেটিভ চার্জটা কই গেল? নেগেটিভ চার্জ মানে কি, নেগেটিভ চার্জ মানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য আছে। H প্লাস কি করেছে, H প্লাস এখানে আসছে, H প্লাস কি অধিক তড়িৎ ধনাত্মক, অধিক তড়িৎ ধনাত্মক মৌল আসার কারণে নেগেটিভ চার্জের পরিমাণ কী হয়ে গেল, কমে গেল। আমি আগেই বলেছি, আমরা একটু আগেও দেখেছি যে এই যে H2O H3O প্লাসে পরিণত হচ্ছে কেন, পজিটিভ চার্জ আসতেছে, পজিটিভ চার্জযুক্ত কোনো একটা আয়ন বা কোনো একটা কিছু আসতেছে, দ্যাট ইজ এখানে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। আর এখানে যদি নেগেটিভ থাকতো তাহলে নেগেটিভের পরিমাণটা কমতো H প্লাস আসলে, এবং সেই জিনিসটা এখানে হয়েছে যে HSO4 মাইনাস, এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জযুক্ত কোনো কিছু একটা আসতেছে, সুতরাং নেগেটিভটাকে কী করে দিচ্ছে, অমিট করে দিচ্ছে, সুতরাং কী হয়ে গেল, H2SO4 এ পরিণত হলো। এখন কোয়েশ্চেন, স্যার যদি এরকম থাকতো যে SO4 2 মাইনাস, সেখানে যদি একটা প্রোটন আসতো, হ্যাঁ তখন একটা নেগেটিভ চার্জ কমতো, আমি তো আগেই বলেছি একটা প্রোটনের জন্য একটা করে চার্জ। ওকে, তখন হতো কি, তখন সাপোজ হতো HSO4 মাইনাস, এই জিনিসটা হয়ে যেত। কথা ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বর্নস্টেলারি তত্ত্ব। বর্নস্টেলারি তত্ত্বটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা কনজুগেট অ্যাসিড বেস অর্থাৎ অনুবন্ধী অ্যাসিড ক্ষারক সম্পর্কে অনেক ভালোভাবে শিখতে পারবো। নেক্সট দেখো, আমরা একটা কোশ্চেন নিয়ে এসেছি যে একটা যৌগ উভধর্মী যদি হয় সেটাকে কীভাবে ব্যাখ্যা করা যায়। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমাদের সৃজনশীলে অনেকবার অনুধাবনে আসছে এবং আসবেও। তো H2O কে উভধর্মী বা অ্যামফোটেরিক যৌগ বলা হয় কেন? অ্যামফোটেরিক মানেই হচ্ছে উভধর্মী। ওকে,
সো H2O কে উভধর্মী বা অ্যাম্ফোটেরিক যৌগ বলা হয় কেন সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তার মানে H2 অবশ্যই অ্যাসিড এবং বেস দুইটার সাথে বিক্রিয়া করতে পারে, অর্থাৎ H2O নিজেও অ্যাসিড এবং ক্ষার দুটো হিসেবেই সে কাজ করতে পারবে। তো আমি যদি H2O কে ফার্স্টে অ্যাসিড হিসেবে ধরি, তার সাথে একটা বেজের বিক্রি হবে, ধরো NH3 বেজের বিক্রিয়া হলো বা বিক্রিয়া করলাম। আর H2O কে যদি আমি বেস ধরি, তাহলে আমি একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করব, ধরো HCl। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো তো। অ্যাসিড মানে কি? সে প্রোটন দাতা হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, সো আলটিমেটলি আমি কি পাবো? OH মাইনাস পাবো। কেন মাইনাস হয়েছে বুঝতে পেরেছো? ঠিক আগের ব্যাখ্যা অনুযায়ী। ঠিক আছে, একটা প্রোটন চলে যাচ্ছে। আর নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে সে কী করতেছে? অ্যাসিডের তাকিত প্রোটনটাকে সে ক্যাচ করতেছে। ক্যাচ করে কিসে পরিণত হলো? NH4 প্লাস। ওকে, সুতরাং আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারতেছি যে এই বিক্রিয়াটায় NH3টা বেস আর H2টা কি অ্যাসিড হিসেবে কাজ করতেছে। ওকে, একইভাবে H2O আর HCl এর মধ্যে যখন বিক্রিয়া হয়, আমরা জানি অক্সিজেন লোন পেয়ার আছে। H2 যদি এখানে বেস হয়, সো আলটিমেটলি HClটা এখানে কি হবে? অবশ্যই অ্যাসিড হবে। অ্যাসিড মানে কি? সে প্রোটন দাতা, প্রোটন দান করে সে কিসে পরিণত হবে? Cl মাইনাস। আর অক্সিজেন লোন পেয়ার দিয়ে সে কী করবে? একটা H প্লাসে ক্যাচ করবে, ক্যাচ করে কিসে পরিণত হবে? H3O প্লাস, হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে H2 হচ্ছে কি? বেস। সুতরাং H2O কে আমরা কি বলতে পারবো? উভধর্মী যৌগ বা অ্যাম্ফোটেরিক যৌগ বলতে পারবো। সেমভাবে কিছু যৌগ আছে, যেমন বাই হাইড্রোজেন ফসফেট আয়ন, তারপরে বাই সালফাইড আয়ন, তারপর বাই কার্বনেট আয়ন। তো এই সকল যৌগ মোটামুটি উভধর্মী যৌগ। তো এটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? তো একইভাবে আমরা ব্যাখ্যা করব, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো। দেখো, আমি ফার্স্টে এটার ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাও করতে পারবা। H2PO4 মাইনাস। ওকে, এটার সাথে ধরো NH3 বিক্রিয়া করবো একবার, H2PO4 মাইনাসের সাথে একবার আমরা পানি বিক্রিয়া করব। তো NH3টা এখানে যদি ক্ষারক হয়, সো আলটিমেটলি এটা H2PO4 মাইনাস, এটাকে আমরা অ্যাসিড হিসেবে ব্যাখ্যা করব। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি এটা অ্যাসিড হিসেবে ব্যাখ্যা করি, সো আলটিমেটলি এই বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে আমাকে বেস হিসেবে ব্যাখ্যা করতে হবে, তখন H2টা হয়ে যাবে কি? অ্যাসিড। আর অ্যাসিড টু উভধর্মী, সেটা আমরা একটু আগে জেনে আসছি। তো আমরা দেখি ক্ষারক আর NH3, এটা নাইট্রোজেন লোন পেয়ার আছে, এটা যদি অ্যাসিড হিসেবে কাজ করে, তো এখান থেকে সে কী করবে? একটা প্রোটন দান করে দেবে, তখন HPO4 2 মাইনাস। ওকে, আর NH3 নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে অ্যাসিডের দানকৃত প্রোটনটা গ্রহণ করবে, তাহলে গ্রহণ করলে NH4 প্লাস পরিণত হবে। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে H2PO4 এই যৌগটা কি? অবশ্যই অ্যাসিড। আচ্ছা, নেক্সট বিক্রিয়া H2PO4 মাইনাসের সাথে পানি বিক্রিয়া। তো এই ক্ষেত্রে H2PO4 কে আমরা ক্ষারক হিসেবে ব্যাখ্যা করব, আর H2O কে অ্যাসিড হিসেবে ব্যাখ্যা করব। তাহলে H2 যদি অ্যাসিড হয়, তাহলে এখান থেকে একটা প্রোটন চলে যাবে, সেম আগের মতো OH মাইনাসে পরিণত হবে। ওকে, আর H2PO4 মাইনাস এটা যদি বেস হয়, তাহলে অ্যাসিডের ত্যাগকৃত প্রোটনটা সে কী করবে? গ্রহণ করবে। গ্রহণ করলে এখানে হাইড্রোজেনের সংখ্যা বেড়ে যাচ্ছে, H3PO4। যখন H প্লাস আয়নের সংখ্যা বেড়ে যায় কোনো যৌগে, তখন সেখানে নেগেটিভ চার্জের পরিমাণটা কী হতে থাকে? কমতে থাকে। এখানে নেগেটিভ চার্জ ছিল কয়টা? একটা। এখানে H প্লাস আসছে কয়টা? একটা। তাহলে একটা নেগেটিভ চার্জ চলে যাবে। কথা বোঝা গেছে? ওকে, তাহলে কী হয়ে গেল? H3PO4। ওকে, তাহলে এই যৌগটা এই বিক্রিয়ার ক্ষেত্রে H2PO4 মাইনাস কী হিসেবে কাজ করতেছে? প্রোটন গ্রহীত হিসেবে সে ক্ষারক। আর এই বিক্রিয়াটার ক্ষেত্রে, এই রিয়াকশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি H2PO4 মাইনাস প্রোটন দাতা হিসেবে কি? অ্যাসিড। সুতরাং H2PO4 মাইনাস এটা কি? অবশ্যই উভধর্মী যৌগ। কথা বোঝা গেছে? ওকে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে সে অ্যাসিড ধর্মীর প্রমাণ দিচ্ছে, অ্যাসিড ধর্মিতার প্রমাণ দিচ্ছে, আর এই বিক্রিয়াটার মাধ্যমে সে ক্ষার ধর্মিতার প্রমাণ দিচ্ছে।
সেমভাবে আমরা এইচএস মাইনাস, তারপর HCO3 মাইনাস এগুলো ব্যাখ্যা করতে পারবো। এর সাথে তুমি NH3 বিক্রিয়া দাও আর H2 বিক্রিয়া দাও, তাহলে দুই ক্ষেত্রে এটা দুইভাবে ব্যাখ্যা করা যাবে। এই ক্ষেত্রে তুমি সেম NH3 ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারো এবং H2 তে বিক্রিয়া করে দেখতে পারো, দেখবা যে মিলে গেছে। ওকে, এই হচ্ছে তোমাদের উভধর্মী যৌগ ব্যাখ্যা করার সিস্টেম। আমরা নেক্সট আলোচনায় চলে আসি। আমাদের নেক্সট বিষয়বস্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড বেস বা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তো আমরা বর্নস্টেড-লাউরি অ্যাসিড বেস অনুযায়ী কিন্তু এই অনুবন্ধী অ্যাসিড বেসটাকে ব্যাখ্যা করব। বর্নস্টেড-লাউরি অ্যাসিড বেসের বিক্রিয়ার ফলে যে প্রোডাকশনটা উৎপন্ন হয় বা যে প্রোডাকশনটা হয়, এই প্রোডাকশনের সাথে অ্যাসিড বেসের একটা রিলেশন তৈরি হয়। ওই রিলেশনটাই হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। কথা বোঝা গেছে? আমরা এখানে সেই বর্নস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী অনুবন্ধী অ্যাসিড বেসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি একটু খেয়াল করো, ফার্স্ট যে রিঅ্যাকশনটা এখানে দেওয়া আছে বা এক্সাম্পলটা দেওয়া আছে, হাইড্রোজেন সালফাইড H2S আর NH3 নাইট্রোজেন লোন পেয়ার। সো H2S এটা কি হবে? এটা হচ্ছে অ্যাসিড, বর্নস্টেড-লাউরি অ্যাসিড। NH3 নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে সে একটা অ্যাসিডের দানকৃত প্রোটন গ্রহণ করবে, সুতরাং সে হচ্ছে ক্ষারক। এটা আগে আমরা ডিফাইন করে নিব। নেক্সট প্রোডাকশনটা লিখব। দেখো অ্যাসিডটা কিসে পরিণত হবে? একটা প্রোটন দান করছে, দান করলে Hs মাইনাস, আর NH3 কি করতেছে? অ্যাসিডের দানকৃত প্রোটন গ্রহণ করে NH4 প্লাসে পরিণত হচ্ছে। ওকে, ভালো কথা। এবার একটু ভালো করে খেয়াল করো, একটা অ্যাসিড সে একটা প্রোটন দান করে যে যৌগতে পরিণত হবে, এই যৌগটাকে বা আয়নটাকেই আমরা কি বলে থাকবো? অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক বলবো। তার মানে ব্যাপারটা এরকম, অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষারক, আর তাহলে ক্ষারকে কি হবে? অনুবন্ধী অ্যাসিড। কথা বোঝা গেছে? তাহলে ডেফিনেশনটা কীভাবে দিব একটু দেখো, যে বর্নস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী একটা অ্যাসিড প্রোটন দান করে যে আয়নে বা যৌগমূলকে বা পরমাণুতে পরিণত হয়, ওই যৌগটাকে বা যৌগমূলককে বা আয়নকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলা হচ্ছে। আমি আবারও বলতেছি, একটা অ্যাসিড বর্নস্টেড-লাউরি অ্যাসিড ক্ষার মতবাদ অনুযায়ী একটা অ্যাসিড প্রোটন দান করে কিসে পরিণত হচ্ছে? যে আয়নে বা যৌগে বা পরমাণুতে পরিণত হচ্ছে, ওইটাকেই ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলা হয়। কথা বোঝা গেছে? সেমভাবে NH3 সে কী করছে? অ্যাসিডের দানকৃত প্রোটন গ্রহণ করে NH4 প্লাস আয়নে পরিণত হচ্ছে। ওকে, তাহলে ক্ষারক কিসে পরিণত হয়েছে? NH4 প্লাস। NH3 NH4 প্লাস পরিণত হচ্ছে। ক্ষারক যেটাতে পরিণত হবে সেটাকে বলা হয় অনুবন্ধী অ্যাসিড। সো ক্ষারকের হয় অনুবন্ধী অ্যাসিড আর অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষারক। ওকে, তাহলে আমরা যদি অনুবন্ধী ক্ষারকের অনুবন্ধী অ্যাসিডের ডেফিনেশন দিই, তাহলে কি হবে? যে বর্নস্টেড-লাউরি অ্যাসিড ক্ষার মতবাদ অনুযায়ী একটা ক্ষারক অ্যাসিড কর্তৃক প্রোটন গ্রহণ করে যে আয়নে বা যৌগমূলকে বা যৌগে বা পরমাণুতে পরিণত হচ্ছে, সেটাকেই ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলা হচ্ছে। খুব সিম্পল, যে একটা ক্ষারক প্রোটন গ্রহণ করে যেটাতে পরিণত হচ্ছে, যাতেই পরিণত হোক না কেন, ওইটাকেই ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলা হচ্ছে। কথা বোঝা গেছে? ওকে, এর আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাসিডের থেকে তার অনুবন্ধী ক্ষারকে একটা প্রোটন কি থাকে? কম থাকে। একটা প্রোটন কম থাকে এবং একটা পজিটিভ চার্জও কম থাকে, আর একটা নেগেটিভ চার্জ কি থাকে? বেশি থাকে। কথা বোঝা গেছে? আমি আবারও বলতেছি, একটা অ্যাসিড আর অনুবন্ধী ক্ষারকের মধ্যে বৈশিষ্ট্যটা কি? একটা অ্যাসিডের থেকে তার অনুবন্ধী ক্ষারকে একটা প্রোটন বা H প্লাস কম থাকে, বা একটা নেগেটিভ চার্জ বেশি থাকে, কারণ প্রোটন কম তাই নেগেটিভ চার্জ বেশি, যেহেতু প্রোটন কম তার মানে পজিটিভ চার্জ কম। কথা বোঝা গেছে? একটু ক্লিয়ার করে নিও।
আবার একটা ক্ষারকের তুলনায় তার অনুবন্ধী অ্যাসিডে, কারণ ক্ষারকেই তো অনুবন্ধী অ্যাসিড হয়, একটা ক্ষারকের তুলনায় তার অনুবন্ধী অ্যাসিডে এইচ প্লাসের পরিমাণ কী থাকে, বেশি থাকে। এইচ প্লাসের পরিমাণ বেশি যদি থাকে তাহলে পজিটিভ চার্জের পরিমাণ কী থাকবে, বেশি থাকবে। তাহলে একটা পজিটিভ চার্জ বেশি থাকে অথবা একটা নেগেটিভ চার্জ কম থাকে। ওকে, আচ্ছা এই জিনিসটা আমি আবারও নেক্সট এক্সাম্পলে আবার বোঝাবো। দেখো H2PO4 মাইনাস আর OH মাইনাস, একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এটাকে অ্যাসিড হিসেবে ধরি তাহলে OH মাইনাসটা কী হবে, বেস হয়ে যাবে। যদি এটা অ্যাসিড হয় তার মানে সে একটা প্রোটন দান করতেছে, দান করে HPO4 2 মাইনাস, আগের ব্যাখ্যা অনুযায়ী। আর এটা যদি বেস হয় তাহলে সে কী করবে, অক্সিজেন লোন পেয়ার দিয়ে একটা প্রোটনকে ক্যাচ করে H2O-তে পরিণত হবে। কথা বোঝা গেছে, H2O-তে পরিণত হচ্ছে। যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ আসতেছে তাহলে নেগেটিভ চার্জ, পজিটিভ মানে প্রোটন আসতেছে তার মানে একটা নেগেটিভ চার্জ কী হবে, কমে যাবে। ওকে, তাহলে একটু দেখো তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, যে একটা অ্যাসিড প্রোটন দান করে যে যৌগ বা আয়নে পরিণত হয়েছে সেই যৌগটাকেই ওই অ্যাসিডে কি বলা হয়, অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক বলা হচ্ছে। সো অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষারক। আর ক্ষারক কী করতেছে, প্রোটনের অ্যাসিডের দানকৃত যে প্রোটনটা সেটা সে গ্রহণ করে H2O-তে পরিণত হচ্ছে। সুতরাং ক্ষারক একটা প্রোটন গ্রহণ করে যে যৌগ বা যৌগমূলক বা আয়নে পরিণত হচ্ছে বা যৌগে পরিণত হচ্ছে সেটাকে কি বলে, ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। এবং আমরা একটু দেখি অ্যাসিডের তুলনায় তার অনুবন্ধী ক্ষারকে একটা প্রোটন কি আছে, কম আছে। একটা প্রোটন কম থাকা মানে কি, একটা নেগেটিভ চার্জ বেশি থাকা। দেখো একটা নেগেটিভ চার্জ বেশি আছে বা একটা পজিটিভ চার্জ কম আছে। যেহেতু এখানে পজিটিভ চার্জে কোনো কিছু নেই, সো নেগেটিভ চার্জ আছে, তো নেগেটিভ চার্জ দিয়ে আমরা ব্যাখ্যাটা বলতে পারছি। সো একটা অ্যাসিড এর তুলনায় তার অনুবন্ধী ক্ষারকে একটা প্রোটন কম থাকবে। একটা প্রোটন বা H প্লাস কম থাকা মানে কি, একটা নেগেটিভ চার্জ বেশি থাকা, এবং সেটাই হয়েছে। দেখো দুইটা আছে এখানে, নেগেটিভ চার্জ আগে ছিল একটা। ক্ষারকের কথা চিন্তা করো, ক্ষারকের ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষারকে ছিল OH মাইনাস, সে অ্যাসিড কর্তৃক প্রোটনটা গ্রহণ করছে। গ্রহণ করলে দেখো ক্ষারকের অনুবন্ধী অ্যাসিডে একটা পজিটিভ চার্জ কি আছে, বা H প্লাস, পজিটিভ চার্জ না, একটা H প্লাস বা প্রোটন কি আছে, বেশি আছে। একটা পজিটিভ চার্জযুক্ত H প্লাস অর্থাৎ হাইড্রোজেন অর্থাৎ প্রোটন এখানে বেশি থাকার কারণে একটা নেগেটিভ চার্জ কী হবে, কমে যাবে, এবং সেটাই হয়েছে। কথা বোঝা গেছে? ওকে, তাহলে এই হচ্ছে অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক এবং ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। লাস্ট এক্সাম্পল দেখো, HPO4 মাইনাস এর সাথে SO4 2 মাইনাস এর বিক্রিয়া। তো HPO4 2 মাইনাস যদি অ্যাসিড হয়, এটাকে অ্যাসিড হতে হবে কারণ এখানে কোনো প্রোটন নাই, তাহলে এটা আলটিমেটলি হবে বেস। অ্যাসিড হলে কি হবে, একটা প্রোটন চলে যাবে PO4, যে দুইটা মাইনাস ছিল আর একটা প্রোটন চলে গেল, তাহলে তিনটা মাইনাস। আর ক্ষারক কী করতেছে, একটা প্রোটন গ্রহণ করতেছে, তাহলে HSO3, কয়টা নেগেটিভ চার্জ ছিল, দুইটা, একটা প্রোটন আসছে, তাহলে কয়টা নেগেটিভ চার্জ হবে, একটা, কমে যাবে একটা। তাহলে অ্যাসিড কিসে পরিণত হলো, PO4 3 মাইনাস, তাহলে এটাকে কি বলা হবে, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলা হবে। কথা বুঝে গেছে? দেখো তো অ্যাসিডের তুলনায় অনুবন্ধী ক্ষারকে একটা প্রোটন কি আছে, কম আছে, সুতরাং একটা নেগেটিভ চার্জ কি থাকবে, বেশি থাকবে। দেখো তাই আছে। ক্ষারক সে কী করতেছে, অ্যাসিড কর্তৃক প্রোটন গ্রহণ করতেছে, গ্রহণ করে একটা আয়নে পরিণত হয়েছে, দেখো HSO3 মাইনাস। তো যে আয়নে পরিণত হচ্ছে বা যৌগেতে পরিণত হচ্ছে যেটাই হোক না কেন, সেটাকে কি বলা হবে, ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। এবং ক্ষারকের তুলনায় অনুবন্ধী অ্যাসিডে দেখো একটা প্রোটন বেশি আছে। একটা প্রোটন যেহেতু বেশি আছে তার মানে একটা নেগেটিভ চার্জ কি থাকবে, কম থাকবে, দেখো তাই আছে। ওকে, তো দিস ইজ দ্য কনক্লুশন। আমি কনক্লুশনে এই সকল জিনিসই
মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কোথায় কীরকম থাকবে, যে অম্লের চেয়ে অনুবন্ধী ক্ষারকে একটা হাইড্রোজেন পরমাণু কম ও একটা ঋণাত্মক চার্জ বেশি। তো এখানে এরকমভাবে পড়লে একটু কমপ্লেক্স মনে হয়, কিন্তু আমি যদি এখান থেকে স্ট্রাকচার অনুযায়ী যদি বিক্রিয়া দেখে সুন্দর করে বলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বৈশিষ্ট্যটা সহজেই বলতে পারবো। ইভেন অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী অ্যাসিডের ডেফিনেশনটাও সুন্দর করে দিতে পারবো। এই হচ্ছে আমাদের অনুবন্ধী অ্যাসিড ক্ষারক তত্ত্ব। ওকে, আমাদের নেক্সট বিষয়বস্তু হচ্ছে একটা কোশ্চেন যে সব আর্নিয়াস অ্যাসিড হলো ব্রনস্টেড লাউরি অ্যাসিড, কিন্তু সব ব্রনস্টেড লাউরি বেস বা ক্ষারক আর্নিয়াস বেস নয়। এটা আমাদের শর্ট কোশ্চেনে প্রায় টাইমে এই কোশ্চেনটা এসে থাকে। শর্ট কোশ্চেনে এটা ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা কীভাবে ব্যাখ্যা করা যায়? দেখো, আর্নিয়াস অ্যাসিড কারা? আর্নিয়াস অ্যাসিড লাইক HCl, তারপর CH3COOH, H2SO4, এরা কি করে? এরা জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে। তো দেখো তো, এই আর্নিয়াস অ্যাসিডে কিন্তু সকল যে অ্যাসিডে আমরা কি দেখতে পাচ্ছি? হাইড্রোজেন পরমাণু থাকে। কি থাকে? হাইড্রোজেন পরমাণু থাকে। ওকে, সো HNO3, তারপরে H2PO4 মাইনাস। তো এরা কি? এরা কিন্তু প্রত্যেকটা যৌগে হাইড্রোজেন পরমাণু আছে এবং প্রত্যেকেই কিন্তু আর্নিয়াস অ্যাসিড, কারণ এরা জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে। তো আমার কোশ্চেন যে এরা কিন্তু ব্রনস্টেড লাউরি অ্যাসিডও হবে, কারণ কি? কারণ এই সেলেরা কিন্তু প্রোটন দাতা, প্রোটন দান করে সে সেল মাইনাসে কনভার্ট হতে পারে। H2SO4 সে প্রোটন দান করে HSO4 মাইনাসে কনভার্ট হতে পারে, রাইট? তারপর H2PO4 মাইনাস, এটাও কিন্তু একটা প্রোটন দান করে HPO4 2 মাইনাসে কনভার্ট হয়, আমরা একটু আগে দেখে এসেছি। ক্লিয়ার? তার মানে ব্রনস্টেড লাউরি অ্যাসিড যারা, তারাই কিন্তু আবার আর্নিয়াস অ্যাসিডও। কথা বুঝে গেছে? সো সব আর্নিয়াস অ্যাসিডই হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড। ইটস ওভার। নাও, সব ব্রনস্টেড লাউরি ক্ষারক আর্নিয়াস ক্ষারক নয়। আর্নিয়াস ক্ষারক হবে তখনই যখন তারা জলীয় দ্রবণে OH- আয়ন প্রোভাইড করতে পারবে। জলীয় দ্রবণে OH- আয়ন প্রোভাইড করতে পারবে, তখনই তারা কি হবে? তখনই তারা বেস হবে, আর্নিয়াস ক্ষারক হবে। ওকে, আবার আমরা যদি প্রোটনীয় তত্ত্বটা একটু খেয়াল করি, প্রোটনীয় তত্ত্ব অনুযায়ী অর্থাৎ ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী আমরা কি বলতে পারি? ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে ক্ষারক কারা? ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহীতা। প্রোটন গ্রহীতা অ্যাসিড কর্তৃক ত্যাগকৃত যে প্রোটনটা আছে সেই প্রোটনটা তারা গ্রহণ করতে পারবে। কথা বোঝা গেছে? তাহলে প্রোটনকে তোমার আবদ্ধ করার জন্য ক্ষারকের অবশ্যই মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। যেমন মনে করো H2O, H2 হচ্ছে একটা বেস, তাহলে এই একটা প্রোটন গ্রহণ করতে চায়, তাহলে তার অবশ্যই কি থাকতে হবে? তার অবশ্যই লোন পেয়ার থাকতে হবে। তাহলে যেমন অক্সিজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার দেশে একটা H+কে ক্যাচ করে। সেমভাবে NH3 নাইট্রোজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার দেশে একটা H+কে ক্যাচ করে, ক্যাচ করেই তো সে অ্যামোনিয়াম আয়নে কনভার্ট হয়। এটাও তো সেই H3O+ এ কনভার্ট হচ্ছে। কথা বোঝা গেছে? তার মানে এরকম OH-, তোমার OH-, ইভেন F-, CO3 2-, তারপরে NH3, এই সকল অণুতে কি আছে? সকল অণুতে লোন পেয়ার আছে, সকল অণুতেই লোন পেয়ার আছে। অর্থাৎ এদের যেহেতু লোন পেয়ার আছে, সুতরাং তারা প্রোটন গ্রহণ করতে পারবে। ঠিক আছে? সেই অনুযায়ী তারা ব্রনস্টেড লাউরি বেস। বাট NH3 বা CO3 2- বা F-, এরা কি জলীয় দ্রবণে OH- আয়ন প্রোভাইড করতে পারবে? না, পারবে না। সুতরাং এরা আর্নিয়াস বেস হতে পারবে না। কথা বোঝা গেছে? সুতরাং আমরা সহজে বলতে পারি সকল আর্নিয়াস অ্যাসিড হলো ব্রনস্টেড লাউরি অ্যাসিড, কিন্তু সব ব্রনস্টেড লাউরি বেস এরা আর্নিয়াস বেস নয়। নেক্সট টপিক হচ্ছে অ্যাসিড ক্ষারকের লুইস তত্ত্ব। অ্যাসিড ক্ষারকের লুইস তত্ত্ব, এই লুইস তত্ত্বটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যেটা অনেক সময় আমরা ভুল করে থাকি। সো লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিডের ডেফিনেশনটা কি আর ক্ষারের ডেফিনেশনটা সেটা একটু আগে জেনে নিতে হবে।
লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারা যারা ইলেকট্রন জোড় গ্রহীতা, যারা ইলেকট্রন জোড় গ্রহণ করবে। আর বেস কারা? যারা ইলেকট্রন জোড় প্রোভাইড করবে বা ইলেকট্রন জোড় দাতা যারা। সো ইলেকট্রন জোড় গ্রহীতা হচ্ছে অ্যাসিড আর ইলেকট্রন জোড় দাতা হচ্ছে বেস। সো লুইস অ্যাসিডগুলো কারা হবে? লুইস অ্যাসিডের মধ্যে অনেক এক্সাম্পল আছে, লাইক কার্বন ডাইঅক্সাইড, SO2, SO3, BF3, AlCl3, CO2+, এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলো নিয়ে আমরা একটু এক্সাম্পলগুলো নিয়ে ব্যাখ্যা করব। তারপরে NH3 হচ্ছে লুইস বেস, H2 লুইস বেস, এরকম OH মাইনাস আছে, CN মাইনাস আছে, Cl মাইনাস আছে, এগুলো হচ্ছে লুইস বেস। তো ফার্স্ট আমরা যে এক্সাম্পলটা আগে একটু জানার চেষ্টা করি সেটা হচ্ছে ক্যাটায়নিক লুইস অ্যাসিড। তো ক্যাটায়ন লাইক এখানে CO2+ হচ্ছে একটা ক্যাটায়ন, এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। কিভাবে দেখো, CO2+, এটা NH3, 4 মোল NH3 সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে একটা জটিল একটা আয়ন তৈরি করে ফেলে, যেটা টেট্রাঅ্যামিন কপার 2+, যেটা তোমরা ফার্স্ট পার্টের 3য় অধ্যায় পড়ে আসছো। তো এইভাবে একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে CO2+ NH3 এর সাথে বিক্রিয়া করতে পারে। তো এখানে CO2+ এ কী করেছে, NH3 নাইট্রোজেন লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে সে CO2+ এর সাথে যুক্ত হয়েছে। সো NH3 তার লোন পেয়ার দিয়ে এই CO2+ এর সাথে যুক্ত হয়েছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তো ব্যাপারটা এরকম ছিল, আমরা যখন পড়ে আসছিলাম যে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন সে CO2+ কে প্রোভাইড করে দেয়। ঠিক আছে, প্রোভাইড করে দেয়, এইভাবে চারপাশ থেকে প্রোভাইড করে দেয় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন প্রোভাইড করে সে একটা জটিল একটা আয়ন তৈরি করে ফেলে। ওকে, তো এখন ইলেকট্রন জোড় গ্রহীতা কারা? CO2+ হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহীতা। যেহেতু CO2+ ইলেকট্রন জোড় গ্রহীতা, সুতরাং আমরা এটাকে কি বলতে পারি? লুইস অ্যাসিড। আর যেহেতু NH3 এখানে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করতেছে, সুতরাং এ হচ্ছে লুইস বেস। ওকে, খুব সিম্পল একটা এক্সাম্পল। নেক্সট একটা একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল আছে, যেটাকে আমরা 2 নাম্বার অধাতব অক্সাইড লুইস অ্যাসিড। অধাতব অক্সাইড যেমন SO2, সালফার একটা অধাতু আর এর অক্সাইড, সুতরাং এটা হচ্ছে অধাতব অক্সাইড। সো SO2-র সাথে যদি আমি পানির বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় H2SO3। এইটা কিভাবে ফর্ম হচ্ছে এটা জাস্ট আমরা যদি ব্যাখ্যা করে বুঝতে পারি তাহলে আমরা লুইস অ্যাসিড বেস এখান থেকে বের করতে পারবো যে SO2 কি হবে? লুইস অ্যাসিড। কোশ্চেনে মাঝে মাঝে আসে যে SO2 একটা লুইস অ্যাসিড, এটা ব্যাখ্যা করো। তো আমরা SO2টাকে জাস্ট একটু ভাঙায় একটু গাঠনিক সংকেত আকারে যদি লিখতে চাই, আমরা জানি সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকে? 6টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 3টা লোন পেয়ার থাকে, মানে 3 জোড়া করে ইলেকট্রন থাকে। তাহলে এই এক জোড়া আর ধরো এই এক জোড়া, তো এই দুইটা কি করে? এই দুটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, এটাও আবার একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়। আবার অক্সিজেনের তো 2টা লোন পেয়ার আছে। ওকে, তাহলে SO2 সংকেত হচ্ছে এটা। ওকে, ফাইন। তো সালফার হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল আর অক্সিজেন হচ্ছে সালফারের তুলনায় তড়িৎ ঋণাত্মক মৌল। তো এখানে কি করে? দুই পাশ থেকে অক্সিজেন নিচের দিকে ইলেকট্রন টান দিতে থাকে। তো ধরো এইখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এই অক্সিজেন টান দিলে আলটিমেটলি এই বন্ধনটা ভেঙে যাবে, পাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে এখানে ইলেকট্রন চলে আসবে। তখন এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কি হবে? বেড়ে যাবে। তখন সালফার ইলেকট্রন হারাচ্ছে যেহেতু সে কি হয়ে যাচ্ছে? পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? তো যে কোনো একটা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন কি করবে? পাই বন্ধন থেকে নিজের দিকে ইলেকট্রন টান দেবে। ক্লিয়ার? টান দিলে কি হবে? এখানে অক্সিজেনের ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বাড়বে আর সালফারের ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমে যাবে, তাই সালফারটা হয়ে যাবে ইলেকট্রোপজিটিভ। ওকে, তো এর সাথে কি বিক্রিয়া করছে? H2 বিক্রিয়া করছে। তাই এটাকে যদি আমি একটু ভাঙায় লিখি, এই হচ্ছে H2, অক্সিজেনে কি আছে? লোন পেয়ার আছে। আচ্ছা, তো এখন কি হবে? যেহেতু সালফারে ইলেকট্রনের ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণের জন্য অক্সিজেন কি করবে? তার লোন পেয়ার দিয়ে এই সালফারের সাথে যুক্ত হতে যাবে। তো যদি যুক্ত হতে চায় তখন কি ধরনের ফর্মেশন হয় দেখা যাক।
সালফার, এই অক্সিজেনে তো কোনো চেঞ্জ হয়নি, এটা তো এরকমই আছে। এই অক্সিজেনের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে কেমন, এই অক্সিজেনে পাই বন্ধনে একটা পাই বন্ধনটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর পাই বন্ধনের ইলেকট্রন কোথায় চলে আসছে, অক্সিজেনে চলে আসছে। তাহলে অক্সিজেনে কি ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তাই এখানে একটা নেগেটিভ চার্জ দেখা যাচ্ছে। ওকে, আর অক্সিজেন কি করেছে, অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে এই সালফারের সাথে যুক্ত হচ্ছে, আর যেরকম হাইড্রোজেন ছিল সেরকমই আগে থাকলো। তাহলে লোন পেয়ার তো আগে ছিল দুইটা, একটা দিয়ে তো সে যুক্ত হয়েছে, তাহলে আর কয়টা ফাঁকা আছে, একটা ফাঁকা আছে। ওকে, নেক্সট কি হয়, নেক্সট এখানে দেখো অক্সিজেনের ইলেকট্রনের কনসেন্ট্রেশন কিন্তু অনেক বেড়ে গেছে। তো ও কি চাবে, ও চাবে এখানে একটা পজিটিভ চার্জযুক্ত কোনো কিছু একটা চলে আসুক। তো এখানে আমরা যদি দেখি অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, এই হাইড্রোজেন নিচে ইলেকট্রন, তার যে ইলেকট্রন ছিল ইলেকট্রন দিয়ে সে বের হয়ে আসতে চাবে। বের হয়ে যদি আসে তাহলে সে এইচ প্লাস রূপে বের হয়ে আসবে। এইচ প্লাস রূপে বের হয়ে এসে সে কোথায় চলে যাবে, যেখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি ছিল সেদিকে সে আকৃষ্ট হচ্ছে। ওকে, তাহলে বাদী হতে একটা প্রোটন SO2 কর্তৃক আকৃষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে সালফার, এই অক্সিজেন যেরকম ছিল সেরকমই আছে, এখানে কি হচ্ছে, এখানে অক্সিজেন তার একটা লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেন বা প্রোটনকে ক্যাচ করে ফেললো। তাহলে এখানে আর নেগেটিভ চার্জ থাকলো না, কারণ ইলেকট্রন কনসেন্ট্রেশন এখন আর বেশি নেই। সে কি করেছে, ইলেকট্রন দিয়ে সে H প্লাসটাকে ক্যাচ করে ফেলেছে। আর এইখানে যেরকম অবস্থা ছিল ঠিক সেরকমই আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে এখানে স্ট্রাকচারটা যদি দেখি, H2SO3, কোনো নেগেটিভ চার্জ কিন্তু আর অবশিষ্ট নেই। সুতরাং বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হলো, H2SO3। এখন কথা হচ্ছে আমরা এই টোটাল স্ট্রাকচারটা কেন বুঝলাম, টোটাল স্ট্রাকচারটা বুঝলাম কারা ইলেকট্রন দান করতেছে বা ইলেকট্রন জোর গ্রহীতা কারা বা কারা দাতা, সেটা জাস্ট জানার জন্য। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি SO2, এখানে সালফার যে কেন্দ্রীয় পরমাণু ছিল সেখানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। যেহেতু সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, সুতরাং সে ইলেকট্রন গ্রহীতা, সে ইলেকট্রন গ্রহণ করতে যাবে। সুতরাং লুইস মতবাদ অনুযায়ী এখানে যে SO2, এটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে লুইস অ্যাসিড। সেম ভাবে যেহেতু ইলেকট্রন কেউ প্রোভাইড করতেছে, কে প্রোভাইড করতেছে, H2O ইলেকট্রন প্রোভাইড করতেছে, সুতরাং সেই অনুযায়ী আমি কি বলতে পারি, H2 হচ্ছে লুইস বেস। কথা বুঝে গেছো, ইলেকট্রন যে দাতা যারা তারা কি লুইস বেস, আর SO2 যেহেতু এখানে ইলেকট্রন গ্রহীতা, সুতরাং সে কি লুইস অ্যাসিড। নাম্বার 3, আর একটা এক্সাম্পল আমরা দেখি পশম ও লুইস অ্যাসিড বেস, যেমন BF3 এর সাথে NH3 বিক্রিয়াটা কেমন হয় আমরা যদি একটু দেখি। BF3 এটা কিন্তু অষ্টক সংকোচন ঘটে, কি ঘটে, অষ্টক সংকোচন ঘটে। তার মানে এখানে কেন্দ্রীয় পরমাণু বোরনের ইলেকট্রনের ঘাটতি আছে, রাইট। আর NH3 তে আমরা কি জানি, NH3 তে আমরা জানি যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রনের আধিক্য আছে, রাইট। তাহলে এটা যদি বিক্রিয়া করে, এটা বিক্রিয়ার ফলে কি হয়, নাইট্রোজেন, এখানে যে নাইট্রোজেনটা আছে সে কি করতে চায়, সে তার লোন পেয়ার ইলেকট্রন দিয়ে এই BF3 সাথে একটা বন্ধন তৈরি করতে চায়, যেটাকে আমরা বলে থাকি সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বলে থাকি, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এই যৌগটার ক্ষেত্রে বা এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রন দাতা। তাহলে নাইট্রোজেন যদি ইলেকট্রন দাতা হয়, সুতরাং সে কি হবে, সে হবে লুইস বেস। আর BF3 যেহেতু অষ্টক সংকোচন ঘটে, যে সকল যৌগ ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটবে তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কি থাকে, ইলেকট্রনের একটা ঘাটতি থাকে। সেই ঘাটতি পূরণের জন্য সে কি করে, সে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে ইলেকট্রন জোড় গ্রহণ করতে চায়। তাহলে ইলেকট্রন জোড় গ্রহীতা হিসেবে BF3 কি হবে, লুইস অ্যাসিড হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পশম লুইস অ্যাসিড।
নেক্সট দেখো, খুবই খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা এখানে চলে আসছি, যে সিএফসি নামকরণের সহজ পদ্ধতি। প্রত্যেক বছর বিভিন্ন ধরনের তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষা, লাইক ঢাকা ইউনিভার্সিটি, ইভেন বুয়েট, তারপরে কুয়েট, তারপর চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বিভিন্ন ভালো ভালো যত ইউনিভার্সিটি, ইভেন যত ধরনের পাবলিক ইউনিভার্সিটি আছে, এইচএসসি পরীক্ষা, পাবলিক পরীক্ষায়, তো সকল পরীক্ষায় একটা কমন কোশ্চেন থাকে সিএফসি নিয়ে। প্রায় প্রত্যেক বছরই সিএফসি নিয়ে একটা কমন কোশ্চেন থাকে। লাইক আমি একটা কোশ্চেন বললাম ফ্রিয়ন, কারণ সিএফসির অপর নাম, বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন্স। তো ফ্রিয়ন 114 এর সংকেত কোনটা? ঠিক আছে, তো এখানে আমাদের অনেক কনফিউশন মনে হয়। ঠিক আছে, তো সেই জিনিসটাকে আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি, যে কোনো সিএফসি যদি দেয় তাহলে তার সংকেতটা কী হবে আমরা সহজে বের করতে পারবো, এখানে মুখস্থ রাখারও কোনো দরকার নেই। তো দেখো, আমি এখানে বলে দিয়েছি যে সিএফসি নামকরণের সহজ পদ্ধতি। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন্স। তো নামকরণটা কি? সিএফসি এর গাণিতিক যে মানটা থাকবে, লাইক সিএফসি 14 বা 11, 12, 21, 114 এরকম, সিএফসির গাণিতিক মানের সাথে আগে 90 যোগ করতে হবে। যোগ করলে আমি 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো। এরপর 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা পাচ্ছি, সেই সংখ্যাটার প্রথম অক্ষরকে আমরা ধরবো কার্বন, দ্বিতীয় অঙ্কটাকে ধরবো হাইড্রোজেন, তৃতীয় অঙ্কটাকে আমাকে কি ধরতে হবে? ফ্লোরিন। কার্বনের যে অবশিষ্ট হাত থাকবে, সেই হাতটা ক্লোরিন দ্বারা পূর্ণ করতে হবে। কি দ্বারা? ক্লোরিন দ্বারা। তাহলেই সিএফসি এর সংকেত তৈরি হয়ে যাবে। লাইক একটা এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি, দেখো ফ্রিয়ন 11, তাহলে গাণিতিক মানের সাথে, গাণিতিক মান কত আসছে? 11, 11-এর সাথে কত যোগ করতে হবে? 90, তাহলে 11 যোগ 90 কত আসলে? যোগ করলে 101, 101। প্রথম সংখ্যা, প্রথম অঙ্ককে কি ধরতে হবে? কার্বন, দ্বিতীয় অঙ্ক হাইড্রোজেন, তৃতীয় অঙ্ক ফ্লোরিন। তাহলে দেখো কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, বাকি কার্বনের যে অবশিষ্ট হাত সেটা 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 কী হবে? ক্লোরিন, সেটা ক্লোরিন দ্বারা পূর্ণ করতে হবে। দেখো তো, তাহলে কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, প্রথম অঙ্ক কী হবে? কার্বন, তাহলে কার্বন আছে কয়টা? একটা, এই যে 1 যেটা থাকবে সেটা। হাইড্রোজেন 0, হ্যাঁ 0। ফ্লোরিন আছে কয়টা? একটা। তো দেখো তো, একটা কার্বনের কয়টা হাত থাকে? একটা কার্বনের মাঝে 4টা হাত থাকে, 4টা হাতের একটার সাথে কে আছে? ফ্লোরিন, তাহলে বাকি আছে কয়টা হাত? 3টা। তা দেখো তো, কার্বনের যে 4টা হাত থাকে, 4টা হাতের একটা হাতের সাথে ফ্লোরিন থাকবে, এই যে একটা হাতের সাথে ফ্লোরিন, আর বাকি 3টা হাতের সাথে কি থাকবে? 3টা ক্লোরিন। কারণ আমি কি বলেছি? কার্বনের অবশিষ্ট হাত ক্লোরিন দ্বারা পূর্ণ করতে হবে। অবশিষ্ট হাত আছে কয়টা? আমি দেখতে পাচ্ছি কার্বন থাকতেছে একটা, কার্বন একটা থাকলে হাত আছে কয়টা? 4টা। তার কোন 4টা হাতের কোনোটার সাথে হাইড্রোজেন নাই, একটা ফ্লোরিন আছে, তাহলে বাকি কয়টা হাত আছে? 3টা। তাহলে ক্লোরিন হবে কয়টা? 3টা। দেখো এই, তাহলে ফ্রিয়ন 11 এর গাণিতিক ফর্মুলা হবে এরকম, আর সংকেত হবে এরকম, কার্বনের সাথে 3টা ক্লোরিন আর একটা ফ্লোরিন, অর্থাৎ CCl3F। ওকে, এবার দেখো নেক্সট এক্সাম্পল আছে কি? ফ্রিয়ন 12, তাহলে 12-এর সাথে কি যোগ হবে? 90। 12-এর সাথে 90 যদি যোগ হয়, অ্যান্সার হবে 102, 102। তাহলে দেখো তো, তাহলে কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। তো চিন্তা করে দেখো তো, প্রথম সংখ্যা কি ধরতে হবে? প্রথম অঙ্ককে কার্বন ধরতে হবে, সেটা কত? 1। হাইড্রোজেন দ্বিতীয়টা 0, আর তৃতীয়টা হচ্ছে ফ্লোরিন। তার ফ্লোরিন কয়টা আছে? 2টা। একটা কার্বন আছে, কার্বন কয়টা? দেখতেই পাচ্ছি একটা। একটা কার্বনের হাত কয়টা? আমরা জানি, দেখো এখানে আমি করে দিচ্ছি, একটা কার্বনে হাত থাকে 4টা, 2টা হাতের সাথে কি আছে? ফ্লোরিন। কোনো হাতের সাথে হাইড্রোজেন আছে? না, নেই। তাহলে বাকি কয়টা হাত আছে? 2টা। তাহলে ক্লোরিন কয়টা হবে? 2টা। তাহলে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। সো আলটিমেটলি সংকেতটা কি দাঁড়াচ্ছে? CCl2F2, CCl2F2। এটা হচ্ছে ফ্রিয়ন 12 এর সংকেত। ওকে, ফ্রিয়ন 12 এর সংকেত হচ্ছে CCl2F2। নেক্সট আসো ফ্রিয়ন 21, তাহলে সেম আগের মতোই 21-এর সাথে কি করব? 21-এর সাথে
90 যোগ করব। সো 21 এর সাথে যদি আমরা 90 যোগ করি তাহলে কত আসে একটু যোগ করে দেখো। যোগ করলে আসে 111 অর্থাৎ 111। ওকে, তাহলে দেখো তো কার্বন কোন প্রথম অঙ্ক কি কার্বন, তাহলে কার্বন থাকবে কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেনও একটা। ফ্লোরিন কয়টা? ফ্লোরিন হচ্ছে একটা। তাহলে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, ফ্লোরিন আছে একটা। তাহলে একটা কার্বনের আমরা জানি কয়টা হাত থাকে? একটা কার্বনের হাত থাকবে চারটা। তার একটা হাতের সাথে আছে হাইড্রোজেন, ওকে হাইড্রোজেন, একটা হাতের সাথে আছে ফ্লোরিন, ওকে। তাহলে বাকি আছে কয়টা হাত? দুইটা। সেই দুইটা হাতের সাথে কি হবে? দুইটা ক্লোরিন। তাহলে ক্লোরিন হবে কয়টা? ক্লোরিন হবে হচ্ছে দুইটা। যদি তাই হয় তাহলে সংকেতটা কি দাঁড়ায়? কার্বন একটা, একটা হাইড্রোজেন আছে, একটা ফ্লোরিন আছে, আর দুইটা ক্লোরিন আছে। এটাকে আমরা এইভাবে বলতে পারি Cl2 হাইড্রোজেন F, যেটা যেভাবে কোশ্চেনে থাকে সেভাবে আমাকে বের করে অ্যান্সার দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্রিয়ন 21-এর সংকেত, যে Cl2 হাইড্রোজেন আর ফ্লোরিন। আমরা আবার একটু ভালো করে একটু দেখি যে 21-এর সাথে 90 যোগ করতে হবে। 21-এর সাথে যদি 90 যোগ করি তাহলে আমরা কত পাবো? তাহলে পাবো হচ্ছে 111। এইভাবে আমরা সংকেতটা বের করতে পারবো। এবার দেখো ফ্রিয়ন 114। সো ফ্রিয়ন 114-এর সাথে কি যোগ করতে হবে? 114-এর সাথে 90 যোগ করতে হবে। 90 যোগ করলে কত আসবে? 114 যোগ 90, সেটা আসলে হচ্ছে 204। তাহলে প্রথম সংখ্যাটা কি? কার্বনের। তাহলে কার্বন কয়টা আছে? দুইটা। হাইড্রোজেন আছে কোনো? না, কোনো হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন 0। তাহলে ফ্লোরিন আছে কয়টা? ফ্লোরিন আছে 4টা। ফ্লোরিন থাকবে কয়টা? ফ্লোরিন থাকবে 4টা। ওকে, তাহলে দুইটা কার্বন, একটু দেখি আমরা স্ট্রাকচার। একটা কার্বনের 4টা হাত, এক হাতের সাথে আরেকটা কার্বন যুক্ত, বাকি আছে আবার 3টা হাত। এই কার্বনেরও 3টা হাত ফাঁকা, এই কার্বনের 3টা হাত ফাঁকা। তো আমরা দেখতে পাচ্ছি যে 4টা ফ্লোরিন থাকতেছে। 4টা যদি ফ্লোরিন থাকে তাহলে 1 2 3 4, 4টা ফ্লোরিন ধরলাম, আমি এরকম নর্মালি ধরলাম 4টা ফ্লোরিন। তাহলে বাকি আছে কয়টা? 2টা হাত। তাহলে ক্লোরিন হবে কয়টা? ক্লোরিন হবে 2টা। তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তো একটু খেয়াল করে দেখো, যদি এটা হয় তাহলে সংকেতটা কি দাঁড়ায়? কার্বন 2টা, তাহলে C2, তারপর আসে ক্লোরিন 2টা, Cl2, আর ফ্লোরিন কয়টা? ফ্লোরিন আসতেছে 4টা, F4। তো C2 Cl2 F4, এটা হচ্ছে ফ্রিয়ন 114-এর ফর্মুলা। তো এইভাবে আমরা CFC নামকরণটা সহজে করতে পারব। ওকে, নেক্সট আমরা কিছু স্যাম্পল কোশ্চেন্স নিয়ে চলে আসছি। তো এখানে আমরা কিছু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ইভেন বোর্ডের কিছু কোশ্চেন, কিছু MCQ কোশ্চেন নিয়ে চলে আসছি। আমরা যে লেকচারটা দেখলাম তার উপর বেস করে আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো নিজেরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমার অ্যান্সার দেখার আগে তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো যে তোমরা অ্যান্সার করতে পারো কি না। তো এখানে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফ্রিয়ন 114 এর সংকেত কোনটা। তো আমরা একটু আগেই সেটা দেখে আসছি যে ফ্রিয়ন 114 এর সংকেত কোনটা হতে পারে, সেটা আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো। কীভাবে আমরা সহজে কীভাবে বের করবো? আমরা এই 114-র সাথে 90 যোগ করব। তো 114-র সাথে যদি আমরা 90 যোগ করি, একটু যোগ করে দেখো কত আসে। আসে 204। তাহলে প্রথমটা কি হবে? কার্বন, পরেরটা কি হবে? হাইড্রোজেন, এটা কি হবে? ফ্লোরিন, বাকি যে হাত থাকবে তার সাথে কি হবে? ক্লোরিন। তাহলে দেখো কার্বন আছে কয়টা? কার্বন থাকবে 2টা, তাহলে প্রত্যেকের এরকমভাবে 3টা এক্সট্রা হাত আছে। তাহলে কার্বন 2টা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন আছে 4টা, তো 4টা ফ্লোরিন দিয়ে দাও, 1 2 3 4।
তাহলে বাকি কয়টা হাত আছে? দুইটা। তাহলে ক্লোরিন কয়টা হবে? ক্লোরিন হবে দুইটা। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে কার্বন আছে দুইটা, ক্লোরিন আছে দুইটা, আর ফ্লোরিন আছে চারটা। এরকম কোনো যৌগ এখানে আসছে কিনা একটু বের করার চেষ্টা করো তো। দেখো তো, কার্বন আছে দুইটা, ফ্লোরিন আছে কয়টা? চারটা, ক্লোরিন আছে কয়টা? দুইটা। দেখো মিলে গেছে। তাহলে অ্যান্সার হবে কোনটা? এইটা। নেক্সট, কোনটি লুইস অ্যাসিড? সো লুইস অ্যাসিড কারা? যারা ইলেকট্রন জোড় গ্রহীতা। আর লুইস বেস কারা? যারা ইলেকট্রন জোড় দাতা। তো আমরা যদি একটু দেখি যে লুইস অ্যাসিড কার হতে পারে? যাদের অষ্টক সংকোচন ঘটে, যাদের ক্যাটায়ন আছে অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি আছে। তো দেখো NH3 নাইট্রোজেন তো লোন পেয়ার আছে। সো এখানে নাইট্রোজেন লোন পেয়ার থাকলে কি করবে? সে তো ইলেকট্রন জোড় দান করতে পারবে, সে তো আর গ্রহণ করতে পারবে না। কথা বুঝে গেছে? ইলেকট্রন জোড় দান করতে পারবে, প্রোভাইড করতে পারবে কাউকে। সুতরাং NH3 হচ্ছে লুইস বেস। সুতরাং এটা লুইস অ্যাসিড হওয়ার কোনো কারণই নেই। HNO3, এখানে কেউ ইলেকট্রন জোড় দানও করতেছে না, গ্রহণও করতেছে না। তারপরে H2SO4, এখানেও সেম। এখানে দেখো এক্সট্রা কোনো ইলেকট্রনও নেই, এক্সট্রা কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, কারো ইলেকট্রনের ঘাটতিও নেই, কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রনের ঘাটতি নেই। এখানে নাইট্রোজেনেরও ইলেকট্রনের ঘাটতি নেই। কিন্তু দেখো তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, যদি এটা দেখা যায় স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে দেখা যাবে এর অষ্টক সংকোচন ঘটে। কারণ কি? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তাহলে অষ্টক পূরণ কিন্তু হয়নি। যেহেতু অষ্টক সংকোচন ঘটে, আমরা জানি যে সকল যৌগের অষ্টক সংকোচন ঘটে তারা কি? লুইস অ্যাসিড। অ্যান্সার কোনটা? 2 নাম্বার। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইভেন বোর্ড কোশ্চেন অনেকবার চলে আসছে। নেক্সট 3 নাম্বার কোশ্চেন, যেটা একই ধরনের অনুবন্ধী অ্যাসিড বেস হতে করা হয়েছে। তো দেখো, অনুবন্ধী কোশ্চেন হচ্ছে বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্লক্ষারক যুগল কারা? খুব সিম্পল একটা কোশ্চেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা যদি অ্যাসিড হয়, HCl যদি অ্যাসিড হয়, তাহলে H2O কি? বেস। অ্যাসিড মানে কি? সে প্রোটন দাতা। তাহলে অ্যাসিড কি করছে? একটা প্রোটন দান করে এই আয়নে পরিণত হয়েছে। সুতরাং অ্যাসিড একটা প্রোটন দান করে যে আয়নে পরিণত হবে সেটাই কি বলা হয়? ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। সুতরাং Cl মাইনাস হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তাহলে এটা একটা অনুবন্ধী অম্লক্ষার, Cl আর Cl মাইনাস। ওকে। আর বেস দেখো, H2 হচ্ছে বেস। সে কি করছে? অ্যাসিডের তাকিত প্রোটন সে গ্রহণ করছে, গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? H3O প্লাসে পরিণত হয়েছে। কথা বুঝে গেছে? তাহলে একটা ক্ষারক একটা প্রোটন গ্রহণ করে যে আয়নে পরিণত হয়, সেই আয়নটাকে কি বলা হয়? ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। তাহলে এখানেও আমি একটা অনুবন্ধী অ্যাসিড বেস পাচ্ছি, সেটা কি? H2O আর H3O প্লাস। এখন দেখো অপশনে এই দুটোর মধ্যে কোনোটা আছে কিনা। তো আমরা যদি দেখতে পাই, এই যে 3 নাম্বার HCl থেকে Cl মাইনাস, এটা হয়েছে অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষারক। এটা হচ্ছে অ্যান্সার। HCl থেকে H2O হওয়ার কোনো সুযোগ নেই, ইভেন HCl থেকে H3O প্লাস হওয়ার কোনো সুযোগ নেই। HCl থেকে Cl মাইনাস হওয়ার সুযোগ আছে, H3O প্লাস থেকে Cl মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই। সো এগুলো অপশনগুলো কোনো কারেক্ট অ্যান্সার না, শুধুমাত্র গ নাম্বারেই আমরা কারেক্ট অ্যান্সার পাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন, লুইসের ইলেকট্রনীয় মতবাদে ক্ষারক কোনটা? তো খুব সিম্পল। তাহলে লুইসের ইলেকট্রনীয় মতবাদে অ্যাসিড কোনগুলো সেগুলো একটু আমরা চিন্তা করে দেখি তো, যে কোনগুলো অ্যাসিড হতে পারে। দেখো, লুইস অ্যাসিড চেনার সহজ উপায়, অষ্টক সংকোচিত যৌগ যাদের অষ্টক সংকোচন ঘটে, লাইক BF3SO3, এদের অষ্টক সংকোচন ঘটে। পজিটিভ আয়ন আছে যাদের, পজিটিভ আয়ন মানে কি? তাদের ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ঘাটতি থাকলে তারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে চাইবে, সুতরাং তারা অ্যাসিড হবে। মেটাল অ্যাটম, লাইক এরকম, আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম একটু আগে, যে ধরনের জটিল যৌগটুকু আছে এরা। তারপর সেন্ট্রাল অ্যাটমের যোজনীয় স্তর প্রসারিত করলে, সেন্ট্রাল অ্যাটম মানে কি? কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তর যে প্রসারিত করি, যেমন SiCl4, SiF4, PCl5, এগুলো যদি থাকে এ ধরনের যৌগের ক্ষেত্রে এরা হচ্ছে লুইস অ্যাসিড। আর একটা যেটা ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, যেটা হচ্ছে ডাবল বা মাল্টিপল বন্ড যদি থাকে, ডাবল বন্ড বা মাল্টিপল বন্ড, এক্সেপ্ট কার্বন, ডাবল বন্ড কার্বন। ওকে, ডাবল বা মাল্টিপল বন্ড যেমন এই যে SO2 ক্ষেত্রে আমরা দেখি, ঠিক আছে, এক্ষেত্রে ডাবল বন্ড আছে বা মাল্টিপল বন্ড আছে,
কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড ব্যতীত যারা থাকবে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র সেটা কি হবে, লুইস অ্যাসিড হবে। তাহলে কি অষ্ট সংকুচিত যৌগ, পজিটিভ আয়ন যাদের আছে, মেটাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যোজনীয় স্তর প্রসারিত করলে, তারপর ডাবল বা মাল্টিপল বন্ড যাদের আছে, এক্সেপ্ট কার্বন ডাবল বন্ড কার্বন। তো দেখো তো SO2 এখানে তো ডাবল বন্ড আছে, ঠিক আছে, এখানে কি আছে, ডাবল বন্ড আছে। তো তো ডাবল বন্ড থাকলে কি হবে, সেটা তো লুইস অ্যাসিড হতে পারবে না, তাহলে লুইস বেস। ওকে, তাহলে Ag প্লাস এটাও তো আমরা দেখছি পজিটিভ আয়ন আছে, সুতরাং এটা কি, এটাও লুইস অ্যাসিড, সুতরাং লুইস বেস হওয়ার কারণ নেই। তারপর আসছে হচ্ছে Cl2 ক্লোরিন, Cl2, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটাও লুইস অ্যাসিডের মধ্যেই পড়তেছে, লুইস বেস অ্যাটলিস্ট না, ঠিক আছে, এরা ইলেকট্রন জোড় দান করার কোনো সুযোগ এদের নেই। কিন্তু এই যে যেটা যেটা দেখতে পাচ্ছি যে কার্বন ডাবল বন্ড কার্বন, তো আমি কি বলেছিলাম যে কার্বন ডাবল বন্ড কার্বন ব্যতীত অন্য কোনো ডাবল বা মাল্টিপল বন্ড যদি থাকে সেটা হবে লুইস অ্যাসিড। কিন্তু এখানে কার্বন ডাবল বন্ড কার্বনটাই আছে ব্যতিক্রমধর্মী যেটা, সুতরাং এটাই কি, এটাই হচ্ছে ইলেকট্রনের মতবাদে ক্ষারক হবে। ওকে, তো চারের অ্যান্সার হচ্ছে ক। এটা একটু এক্সেপশনাল কোশ্চেন, একটু মার্ক করে রাখতে পারো, এটা এক্সেপশনাল কোশ্চেন, যেটা আইইউতেও আসছিল, ইসলামিক ইউনিভার্সিটিতেও এসেছিল, ইভেন ঢাকা ইউনিভার্সিটি বুয়েটেও এসেছিল হয়তো।